সবাই কেমন আছো? আমি ভালোই আছি। এই লকডাউনের মধ্যে গৃহবন্দী হয়ে আছি। যাই হোক, অনেকদিন তোমাদের সঙ্গে দেখা নাই। ক্লাস 10-এ পড়াটাও এবার পিছিয়ে যাচ্ছে। বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজকে তোমাদের জ্ঞানচক্ষু প্রথম অধ্যায়, যেটা গল্প আশাপূর্ণা দেবীর, সেই গল্পটা সম্পর্কে আলোচনা করছি। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা। তিনি ছিলেন একজন স্বনামধন্য লেখিকা। তারই লেখা আর গল্প সংকলন কুমকুম। কুমকুম এই কুমকুম গল্প সংকলন থেকে আর এই গল্পটা, আলোচ্য যে গল্প তোমাদের জ্ঞানচক্ষু, সেটা নেওয়া হয়েছে। এখানে একজন বালক, যার নাম তপন, আর তপনকে নিয়ে আর কিছু গল্প, অর্থাৎ তপনকে নিয়েই লেখা। মেন ক্যারেক্টার বলতে পারো, প্রধান চরিত্র আমাদের তপন। জ্ঞানচক্ষু, এই জ্ঞানচক্ষু তার এই গল্পে আমরা দেখতে পারি দুবার প্রকাশ পেয়েছে। যেই জিনিসে অজ্ঞাত, জানে না, কোনো অবুঝ বা অজ্ঞাত ব্যক্তি, অবুঝ নয়, অজ্ঞাত ব্যক্তি, কোনো একটা বিষয়ে হয়তো তার নলেজ নেই, জানা নেই, কিন্তু কোনো কারণে কোনো ক্রমে হয়তো সেই বিষয়ে তার জ্ঞান উপলব্ধি হওয়া, আর সেটাকে জ্ঞানচক্ষু আওতায় নিয়ে আসতে পারি। তপনের এখানে দুবার জ্ঞানচক্ষু প্রকাশ পেয়েছে। এখানে তার মাসি বাড়িতে, অর্থাৎ মামা বাড়িতে গিয়েছিল। মাসির, অর্থাৎ ছোটো মাসির বিবাহ উপলক্ষে। মেন এই কারণেই তার হচ্ছে মাসি বাড়িতে বা মামার বাড়িতে যাওয়া। সেখানে গিয়ে তার প্রথম যে জ্ঞানচক্ষুর প্রকাশ ঘটে, বলতে পারো অন্তর্দৃষ্টি, ভেতর থেকে কিছু নতুন করে জানা, যেটা সম্পর্কে তার অন্যরকম ধারণা ছিল, কিন্তু সেইখানে নতুন করে সে বুঝতে পারলো যে না, কিছু এটা স্বাভাবিক বিষয়। এরকম একটা ঘটনা তার ঘটেছিল প্রথমে। সেখানে গেল মামা বাড়িতে মাসির বিয়ে উপলক্ষে। তার নতুন মেশোকে দেখেই প্রথম তার জ্ঞানচক্ষুর প্রকাশ পায়। প্রথমে জানতো, এতদিন পর্যন্ত সে জানতো, কি জানতো? লেখক বা লেখিকা, এরা নিশ্চয়ই এক অসাধারণ মানুষ। এতদিন জানতো সে। তখন জানতো যে লেখকরা সাধারণ মানুষ, আমাদের মতন নয়, তারা নিশ্চয়ই অন্য ধরনের, অন্য জগৎ থেকে বা অসাধারণ একজন মানুষ হয় এরা। এরকম একটা চিন্তাভাবনা তার ছোটোবেলা থেকে ছিল। কিন্তু মাসির বিয়েতে, মাসির বিয়ের পরে মেশোকে দেখে তার নতুন করে জানা হলো যে সাধারণ মানুষরাও লেখক হতে পারে, বা লেখকরাও একদম সাধারণ মানুষের মতন। কারণ বেশ কয়েকদিন ছুটি থাকার কারণে, স্কুল ছুটি থাকার কারণে সে মামা বাড়িতেই থেকে যায়। আর ওইদিকে মেশোরও, যেহেতু তিনি কলেজের অধ্যাপক ছিলেন, তারও ছুটি চলছিল, আর তিনিও শ্বশুরবাড়িতে থেকে যান। আর সেখানে উভয় থাকার কারণে বিশেষ করে আমাদের তপনের অনেক উপলব্ধি হয়, আর সেই উপলব্ধিতে সে বুঝতে পারে যে লেখকরা সাধারণ মানুষ। সেটা গল্পে আসবো পরে। এরপরে সেখানে একটা গল্প লিখে ফেলে সে। মাসি ছিল তার বন্ধুর মতন, বছর 8 মতন বয়সের পার্থক্য ছিল, 8 বছরের বড় ছিল তার মাসি।
যাই হোক, সে একটা গল্প লিখে ফেলে। মাসি সেই গল্প আমরা দেখব, তার মেসোকে গিয়ে দেয়। মেসো সেটা করুণার দৃষ্টিতে তাকে বলে, তপনকে ডেকে, যে নিশ্চয়ই হবে, তুমি ভালো লিখেছো, বেশ ভালো লিখেছো, একটু কারেকশন করে দিলে হয়তো, অর্থাৎ সংশোধন, কারেকশন মানে আমরা জানি সংশোধন, একটু ঠিকঠাক করে দিলে, কেবল ছোটো তো একটু গুছিয়ে লিখে দিলে হয়তো খুব সুন্দর হবে গল্পটা, বেশ তোমার হবে, এই হয়ে। আর তার মেসো তাকে সাপোর্ট করে। এরপরে ঘটনাক্রমে গল্পে আসবে আরও বিষয়। মেসো চলে যায় নিজের বাড়িতে, তপনও ছুটিছাটা শেষ হয়ে গেলে আর বাড়ি ফিরে যায়। সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে, বেশ কিছুদিন অপেক্ষা করে। এদিকে বাড়িতে সবাই ঠাট্টা তামাশাও করছে, লেখক হয়ে গেছে আমার ছেলে, আমাদের বাড়ির ছেলে, এরকম বিভিন্ন রকম মজা করছিল বাড়ির সকলে। এরই মাঝে যখন আশা ছেড়ে দিয়েছে তপন, যে আর হয়তো আসবে না আমার লেখা, ছাপানো হয়তো আর হবে না, ইতিমধ্যে আর সে দেখতে পেল তার মাসি এবং মেসো হাতে সন্ধ্যা তারা নামে একটা পত্রিকা, ম্যাগাজিন যেটা বলি আমরা, সেই সন্ধ্যা তারা পত্রিকা হাতে নিয়ে আসছে। ও মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন, তাহলে সন্ধ্যা তারা পত্রিকা কেন? তাহলে কি আমার গল্পটা ছাপা হয়ে গেছে? আমি কি লেখক হয়ে গেছি? এরকম বিভিন্ন প্রশ্ন তার মনের মধ্যে জাগে। বালক তপন লক্ষ্য করে যে হ্যাঁ, ঠিক যেন একটা অলৌকিক ঘটনাই ঘটে চলেছে তার জীবনে। কি দেখতে পেল? তার যে লেখা গল্পটার নাম হচ্ছে প্রথম দিন। সেই পত্রিকায় লেখা আছে প্রথম দিন, আর তার পাশেই লেখা আছে লেখক শ্রী তপন কুমার রায়। যেন রক্ত ছলকে উঠল। হঠাৎ সাফল্য অনুভব করলে যেরকম হয়, সফলতা যখন হঠাৎ করে আসে, অথবা না চাওয়া জিনিস হঠাৎ করে যদি পেয়ে যাই, আমাদের একটা আশ্চর্য আমরা হয়ে যাই, যেরকম আমাদের অনুভূতি হয়, সেরকম অনুভূতি তার মধ্যে হলো। বেশ, সকলেই গল্পটা বাড়ির সকলে নিয়ে পড়া শুরু করে দিল। এ হাতে ওর হাতে সবার হাতে যাচ্ছে, কিন্তু তপনের হাতে আর আসে না। বেশ কিছুক্ষণ পরে তপনের হাতে আসলো। এদিকে মা তাকে রিকোয়েস্ট করে, অনুরোধ করে পড়ার জন্য। সে পড়েও, কিন্তু পড়তে নিয়েই আর আটকে যায়, যে এ তো তপনে ওর যে লেখা, সেই লেখার কোনো কিছু নেই, একদম আনকোড়া। অর্থাৎ তার নলেজ বা তার যে লেখা, সেই লেখার সব নতুনত্ব হয়ে গেছে, অপরিচিত এক কথায়। হ্যাঁ, এদিকে পড়ার আগেই সে কানে এসেছে কারেকশন, মেসো কারেকশন করে দিয়েছে। কিন্তু এখন সে পড়ার মাঝে বুঝতে পারলো যে কারেকশন শুধু নামে কারেকশন অল্প একটু হয়নি, গোটা গল্পটাই তার কারেকশন হয়ে গেছে। অর্থাৎ টোটালটাই বা সম্পূর্ণটাই নতুনত্ব হয়ে গেছে। তার লেখা গল্প আর তার লেখা গল্প নেই। এ যেন মেসোরই গল্প, মেসো নিজে লিখেছে নতুন করে, তার পাকা হাতে বা দক্ষ হাতে লেখা। এরপরে সে ছুটে যায় ছাদে। সেখানে জামা অর্থাৎ শার্ট, সেই শার্টের তলা দিয়ে সে তার চোখের জল মুছে কাঁদতে থাকে। এবং তখন সে একটা প্রতিজ্ঞা করে বসে, নেক্সট টাইম এরপরে যদি কোনো লেখা হয়, সে কাঁচা হাতে লেখা হোক, যেমনই হোক, খারাপ হোক ভালো হোক, যেমনটাই হোক না কেন, সে নিজে হাতে ছাপাতে দিবে, তাতে ছাপা হোক বা না হোক। কিন্তু এরকম দুঃখ তো আর আসবে না। এই যে এখানে তার একটা অন্তর্দৃষ্টি করলো, বা নতুন করে একটা জ্ঞানচক্ষুর উদয় হলো। এখানেই
আর আশাপূর্ণা দেবী তার গল্পটা শেষ করেছে। যাক, টেক্সট পড়ছি, মন দিয়ে শুনবে টেক্সটটা। গল্পের শুরুতেই বলা আছে, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল, কাচের গুলি আমরা জানি, ছোটো 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 কাচের গুলি হয়, আর সেরকম শক্ত একটা পাথরের মতন হয়ে গেল কথাটা শুনে। কোন কথা? নতুন মেসোমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোটো মাসির বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে। অর্থাৎ তার যে মাসি, তার মাসি সঙ্গে যার বিয়ে হয়েছে, খুব ধুমধাম করে বিয়ে হয়েছে, ঘটাপাটা যেটাকে বলছে, সেই মেসোমশাইয়ের কথা এখানে বলছে। সেই তিনি নাকি বই লেখেন, এটা তার কানে আসলো, আর তার ফলেই তার চোখটা মার্বেল হয়ে গেল। আরে কী ব্যাপার, লেখক আর আর কেউ না, আমার মেসোমশাইও লেখক। ওর তো চিন্তা ধারণা ছিলই না যে সাধারণ লোক হয়, এই কারণে তার এরকম অবাক হয়ে যাওয়ার মতন কারণ হয়ে গেছে। সেসব বই নাকি ছাপাও হয়, অনেক বই ছাপা হয়েছে মেসোর। এই সমস্ত কথা শুনে তার চোখটা মার্বেল হয়ে গেছিলো, অর্থাৎ হয়ে গেছিলো। আরে বাবা, আরে কী ব্যাপার, আশ্চর্য। তার মানে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, সত্যিকার লেখক, এরকম আর চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানতো না। লেখকরা যে তপনের বাবা, ছোটো মামা বা মেজ কাকুর মতো মানুষ, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। অর্থাৎ ও এতদিন ধরে চিন্তাভাবনাই ছিল যে অসাধারণ, মানে এরা সাধারণ মানুষের মতন ব্যবহার, সাধারণ মানুষের মতন চারিত্রিক গুণ সম্পন্ন হতেই পারে না, আর যার কারণেই এত অবাক হওয়ার মতন তার কাছে লাগছে। যাই হোক, কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই যে প্রথম জ্ঞানচক্ষু, অন্তর্দৃষ্টি, বা তার যে অনুভব, নতুন জানা, এতদিন পরে সে জানতে পারল যে সাধারণ মানুষের মতনই মানুষ হয়ে থাকে এই লেখক লেখিকারা। এটা তার এতদিন পরে জ্ঞানে আসলো, অর্থাৎ জ্ঞানচক্ষু উদয় ফার্স্ট। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্য রকম নেই, একেবারে নিছক মানুষ। মেসো সম্পর্কে বলছে, সেই ওদের মতোই দাড়ি কামান, অর্থাৎ দাড়ি কাটে, সিগারেট খান, খেতে বসেই আরে ব্যাস, অর্থাৎ আমরা না করি যে না আর দিতে হবে না, আর সেরকম আরে ব্যাস, এর সাধারণ মানুষরা যেরকম করে সেরকম ব্যবহার করছে। এত কখনো খাওয়া যায় বলে অর্ধেক তুলিয়ে দেন। আবার স্নানের সময় স্নান করেন এবং ঘুমের সময় ঘুমন। একদম আমরা সাধারণ মানুষেরা যেরকম সকাল থেকে রাত্রি পর্যন্ত যেরকম আচার আচরণের সঙ্গে থাকি, তার যেটা জানা ছিল না এতদিন, যে লেখকরাও এরকমই আচরণ করেন বা এরকমই সহজ সরলভাবেই সাধারণ জীবনযাপন করেন, সেটা আজকে সে জানতে পারল। তাছাড়া ঠিক ছোটো মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত এ দেশের কিছু হবে না বলে সিনেমা দেখতে চলে যান। অর্থাৎ আমরাও দেখবে পেপার পড়ছি, অনেক সময় বড়রা পেপার পড়ছে, পড়তে পড়তে বিভিন্ন রকমের বিষয় চলে আসে, আর বিরক্ত হয়ে যায়, কী সব হ্যান ত্যান এরকম গুজব বা গল্প গুজব শুরু হয়ে যায়, তর্ক বিতর্ক শুরু হয়ে যায়, আর তারপর শেষ পর্যন্ত যে যেখানে বসে আছে সেখান থেকে উঠে চলে যায়। এরকম দৃশ্যও আর সে লক্ষ্য করছে ছোটো মেসোর ক্ষেত্রেও, নতুন মেসোর ক্ষেত্রে। কি বেড়াতে বেরোন সেজে গুজে, আবার আমরাও সাধারণ মানুষরা ঘুরতে গেলে, বেড়াতে গেলে যেরকম সেজে গুজে বেরোই, ঠিক তেমনই তার মেসোও, অন্য রূপ নয়, একই রূপ, একই রকম। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষেই
এসেছে তপন, ছোটো মাসির বিয়ে, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। দেখো, বিয়েতে এসেছে, বিয়ে হয়েও গেছে, আর ছুটি রয়েছে স্কুলে, আর সেই কারণেই মামার বাড়িতে আবার বেশ কিছুদিন থেকে যাওয়া। অপরদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কয়দিন। অর্থাৎ বিয়ের পরে মেসো আর ছুটি কাটাতে সেখানে এসেছে। আর ঠিক সেই সময় আমাদের বিয়েতে যাওয়া, ছোটো মাসির বিয়েতে যাওয়া তপন বা তপনের মা বাবারা সহ আর সেখানেই থেকে গেছিলেন। ভালোই তাদের আবার একসঙ্গে সেখানেই থাকা মামা বাড়িতে নতুন মেসো মাসিকে নিয়ে। তাই অহরহই জলজ্যান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের। তাই এখানে লেখিকা বলেছেন যে বারংবার যখন খুশি, আর এইরকম জলজ্যান্ত একটা, যেটা এতদিন স্বপ্নেও ছিল না, স্বপ্নেও ভাবতে পারেনি এরকম একটা মানুষ লেখক আর তার সম্মুখে থাকবে, আর সেটাও সুন্দর করে দেখার মতন সুযোগ পেয়ে গেল। আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ, এরকম সে অনুভব করতে শুরু করলো। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? অর্থাৎ তপনের মেসো যদি একটা সাধারণ মানুষের মতন হয়ে থাকে, তাহলে তপনের বাধা কোথায়? তপনও তো পারবে তাহলে নিশ্চয়ই। মেসোমশাই কলেজের প্রফেসর অর্থাৎ অধ্যাপক, শিক্ষক একজন, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। এর আগেও বলেছে যেহেতু গরমের ছুটি আছে, আর সেই কারণে সে শ্বশুর বাড়িতেই কয়েকদিন এসেছেন ঘুরতে। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। দিবানিদ্রা মানে দিনের বেলা যে ঘুমান, ছুটি পেয়েছে, শ্বশুর বাড়িতে আছে, দিনের বেলাও ঘুম দিচ্ছে। ছোটো মাসি সেই দিকে ধাবিত হয়, অর্থাৎ ছুটে যায়। কেন ছুটে যায় একটু এখনই জানব। তপন অবশ্য না করে প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শুনে তার কথা? অর্থাৎ ছোটো মাসি যখন তার স্বামীর ঘরে, অর্থাৎ তপনের ছোটো মেসোর ঘরে যখন ছুটে যাচ্ছিল, তখন তাকে না যেও না এরকম একটা আপত্তিকর শব্দ আমরা এখানে দেখতে পেলাম। ততক্ষণে তো গল্প ছোটো মেসোর হাতেই চলে গেছে। অর্থাৎ কী নিয়ে তাহলে ধাবিত হয়েছে তার মাসি? তার লেখা গল্পটা নিয়ে, আর ছোটো মাসির অর্থাৎ মেসোর কাছে, অর্থাৎ স্বামীর কাছে উপস্থিত হয়েছে। হইচই করে দিয়ে দিল ছোটো মাসির তার ঘুম ভাঙিয়ে। হই হুল্লোড় করলো, গল্প লিখেছে, আর এরকমভাবে তার মেসোর ঘুম ভাঙিয়ে দিল ছোটো মাসি। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। পুলকিত মানে আনন্দিত। দেখো, আমরাও অনেক সময় বা সাধারণ মানুষেরা কি চাইছি মনে মনে হয়তো যাক বা হোক, কিন্তু মুখ দিয়ে প্রকাশ করতে পারছি না। যখন হচ্ছে তখন আমরা না করি যে আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে মনে ভাবি যে বাহ, বেশ ভালোই হচ্ছে আমার। সেরকমটা তপনেরও আর হয়েছিল। গল্পটা যখন মাসির হাত দিয়ে মেসোর কাছে যাচ্ছিল, সে না করেছিল, বাধা দিয়েছিল, কিন্তু তার ভিতরে আনন্দই হচ্ছিল যে না, ঠিক জায়গায় যাচ্ছে। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। কারণটা কি পরের লাইন পড়লে বুঝতে পারবা। একটা লেখা যখন লিখেছে, সেটা তার মেসো লেখক, সেই লেখকের হাতে গেলে নিশ্চয়ই মেসো ভালো বুঝবেন। যাই হোক, রত্নের মূল্য জহুরির কাছেই। জহুরি আর রত্ন বলতে সোনা, রূপা, হীরা, মাণিক্য, এরকম সম্পদগুলো। এদিকে জহুরি, যিনি এই সমস্ত, এই যে সোনা, রূপা বা হীরা মুক্ত, এই সমস্ত বিষয়কে বিচার করে
বিশ্লেষণ করতে পারে বা এটা কতটা ভালো কতটা খারাপ এরকম বিচার করার মতন ক্ষমতা থাকে তাকে বলা হয় জহুরি। তাই রত্নের মূল্য নিশ্চয়ই জহুরিরাই বুঝবে। এই কথাটা বলার কারণ কি, তার যে লেখা এই যে গল্পটা, এই গল্পটা মেশোর কাছে চলে গেছে, তো মেশোই নিশ্চয়ই একমাত্র রয়েছেন এখানে বর্তমানে উপস্থিত, যিনি তার লেখা গল্পটা কতটা ভালো হয়েছে বা কতটা কি হয়েছে তিনি বুঝতে পারবেন। এই জন্য তো সে আনন্দিত হচ্ছিল কিছুটা। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। অর্থাৎ একে তো নতুন শ্বশুরবাড়ি, সেখানকার একজন ছোট্ট একটা ছেলে গল্প লিখেছে, তাকে হেয় করতে চাইছে না বা দুঃখ দিতে চাইছে না, হয়তো এই সমস্ত কারণেও হতে পারে। বলেছে যে তোমার গল্পটা বেশ ভালোই হয়েছে, দিব্যি হয়েছে, মানে ভালোই হয়েছে। একটু কারেকশন করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে। এই যে কথাটা কারেকশন করে, অর্থাৎ একটু শুধরে দিতে হবে, একটু সংশোধন করে দিতে হবে, সংশোধন করে আবার অর্থাৎ আরও যে কি করবে সেটা লেখক মেসমশাই যেটা মনে মনে ভেবেছিলেন, যেটা আমরা সবার শেষে বুঝতে পারবো যে এই যে সম্পূর্ণটা কি করতে চাইছে সেটা আমরা শেষে গিয়ে বুঝতে পারবো। অর্থাৎ এখানে লেখক মেসমশাই একটু বুঝিয়ে দিলেন যে একটু কারেকশন করে দিলে হয়তো তোমার লেখাটা ছাপানো যাবে। যাই হোক, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, হয়তো মজা করছে হয়তো মেশো, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, অর্থাৎ একজন তার থেকে অনেক বড় একজন অধ্যাপক, উপরন্তু একজন লেখক, আর তার মুখের ছাপ দেখে সে ভাবছে যে নিশ্চয়ই আমাকে করুণা করছে, আমার করুণার চোখে দেখছে, আমাকে দয়ার চোখে দেখতে পাচ্ছে, এরকম মনে হচ্ছে, অনুভব করছে আমাদের তপন। তখন আহ্লাদে কাঁদো হয়ে যায়। স্বাভাবিক কথা, যখন কারো অনেক স্বপ্নের জিনিস, অনেক দিনের ভাবনা চিন্তা করার কোনো একটা বিষয় সফলতার খুব কাছাকাছি এসেছে মনে হয়, তখন কেউ যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তখন এরকম একটা অনুভব হতে পারে মানুষের। তো তপনেরও এরকম হয়েছে, তাই কাঁদো একটা আহ্লাদে কাঁদো ভাব দেখা যাচ্ছে এখানে। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, এই কথাটা মাসি বলল তার মেশোকে, তার স্বামীকে, অর্থাৎ তপনের মেশোকে বলল তাহলে ছাপিয়ে দিও, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মাসি আবার একটু অভিভাবকের মতন ব্যবহার করে তার স্বামীকে বলছে উপযুক্ত কাজই হবে সেটা, তোমার একজন মেশো হয়ে তোমাকে তো ছাপাতে হবেই এটা, যেহেতু তিনি একজন লেখক। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়, একটু ভালোবাসার স্নেহের ছায়া তার মুখমণ্ডলে প্রকাশ পাচ্ছিল, আর সেইভাবে সে বলে ফেলল যে নিশ্চয়ই করে দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। সন্ধ্যাতারার সম্পাদক অর্থাৎ যিনি সম্পাদনা করেন কোনো কিছু, তাকে সম্পাদক বলে। আর সন্ধ্যাতারা একটা পত্রিকা, এই পত্রিকায় নিশ্চয়ই তার গল্প বা কবিতা, যাই হোক তিনি একজন লেখক বলেছেন নিশ্চয়ই গল্প হয়তো তিনি এই পত্রিকাতেই লেখেন, সেই জন্য যোগাযোগটা তার সম্পাদকের সঙ্গে ভালো রয়েছে। সেই কথাটাও তিনি ভালো মতন প্রকাশ করে দিলেন যে আমি সম্পাদককে বললে হয়তো না করবে না, ছাপিয়ে দেবে। বেশ বিকেল হয়ে গেল। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, কোন কথার? এই গল্পের কথাটা, তপনের লেখা গল্পের কথা। আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেশো বলেন না আমি বলছি তপনের হাত আছে, অর্থাৎ দক্ষতা আছে, সে পারবে। এরকমভাবে তার মেশো একটু সাহস
একটু স্নেহ হয়তো দেখালো। তার সঙ্গে বললো চোখও আছে, অর্থাৎ কি কি গল্প, একটা লেখক হতে গেলে তো আমরা সাধারণত দেখবা এখানে বলছে ছোটোবেলায় যে কোনো ছেলে মেয়েরাই প্রথমে রাজা রানীর হ্যান ত্যান এরকম ছোটোখাটো গল্প লেখে, কিন্তু সে কী করলো, সে অন্য একটা অনুভূতি, তার অন্য একটা নতুন একটা বিষয় নিয়ে লিখলো, আমরা জানতে পারবো এখনই। তো তাই জন্য লেখক এখানে আমাদের মেশো বলে ফেললো না তার চোখও আছে, অর্থাৎ দূরদৃষ্টি সম্পন্ন, সে ভাবতে পারে, সে ভালো একটা জিনিস বুঝেছে, ভেবেছে, আর সেটা বুঝে শুনে আবার লেখার চেষ্টাও করেছে। তাই বলেছে তার হাত যেমন আছে তেমন চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। অর্থাৎ ছোট ছোট বালকেরা, বালিকারা, এক কথা শিশুরা বা ওর বয়সের ছেলে মেয়েরা, তারা যখন কোনো গল্প টল্প লেখে তখন এই যে খুন, জখম, অ্যাক্সিডেন্ট বা রাজা রানীর গল্প, এগুলাই প্রধান বিষয় হয়ে থাকে। কিন্তু সে করেনি, তপন করেনি। তপন যে সেই দিকে যায়নি, লেখক মেশো সবার সামনে এটা প্রকাশ করলো, ও কিন্তু যায়নি। শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। কোন ভর্তি? স্কুলে ভর্তি। স্কুলের ভর্তি হওয়ার দিনের সেই প্রথম দিনের গল্প আর তিনি অনুভব, সেগুলো নিয়ে তিনি আমাদের নতুন লেখক হতে চলেছে তপন। আর তপন সেই বিষয় নিয়ে গল্প লিখেছে, অর্থাৎ স্কুল জীবনের বিষয় নিয়ে, প্রথম ভর্তি হওয়ার অভিজ্ঞতা ওর হবে। আমাদের মেসমশাই বললো ওর হবে, মানে ও একদিন নিশ্চয়ই ভালো লেখক হবে বা ভালো কিছু লিখবে হয়তো আগামীতে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, অর্থাৎ অবাক, হা করে তাকায়। কী বলছে মেসমশাই? ভালোই বলছে, সে ভাবতে পারছে না এত কিছু বলছে তার সম্পর্কে, ভালো ভালো ভালো। তারপর ছুটি ফুরলো, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন, অর্থাৎ মেসমশাই বাড়ি চলে গেল। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে, অর্থাৎ অপেক্ষা করছে যে কবে আসবে, কবে মেসমশাই নিয়ে আসবে, সেটা মেসমশাই কবে ছাপিয়ে দিবে, এই একটা অপেক্ষায় সে বসে রয়েছে। এই কথাটা ভাবছে তপন রাত দিন। কোন কথাটা? তার গল্প ছাপার কথা, তার গল্পের লেখার বিষয়, কবে আসবে না আসবে। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। অর্থাৎ রাশি রাশি মানে অনেক সংখ্যায় গল্প শুনেছে, আর এখন তো বস্তায় বস্তায়, এটাও অনেক সংখ্যায় বোঝায়, অর্থাৎ অনেক সংখ্যা গল্প পড়া হয়ে গেছে। গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। সে উপলব্ধি করছে, সে অনুভব করছে গল্পটা সম্পর্কে, যেহেতু একটা গল্প লিখে ফেলছে, মেসমশাই এত কিছু বলে ফেলছে, তার মনে আসাটাই স্বাভাবিক। সে গল্পটা যে কোনো ব্যাপার না, সহজ ব্যাপার, এটা তার মনে অনুভব হচ্ছিল। শুধু এইটাই জানা ছিল না সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। অর্থাৎ আগে তো এর ধারণাটা ছিল না যে সাধারণ মানুষরা সহজেই এটা লিখে ফেলতে পারে একটা গল্প। যাই হোক, এখন তার অনুভূতি হয়েছে, যেহেতু জ্ঞানচক্ষু খুলেছে তার নতুন মেশোকে দেখে জানলো সেটা, অর্থাৎ মেসমশাইকে দেখে তার ওই জ্ঞানচক্ষু বা অন্তর্দৃষ্টি খোলার ফলে সে এখন গল্প লিখতে যে সবাই পারে, সাধারণ মানুষরা, সেই সম্পর্কে তার ধারণা হয়েছে। তবে আর পায় কে তপনকে? অর্থাৎ তপন তো এখন গল্প লেখার জন্য নিশ্চয়ই একজন দক্ষ বালক, সেটা অনুভব করছে। দুপুরবেলা সবাই যখন নিথর, অর্থাৎ দুপুরবেলা চুপচাপ শান্তশিষ্ট হয়ে ঘুমিয়ে আছে, চুপচাপ পড়ে আছে যে যার বিছানায়, তপন আস্তে আস্তে, এটা কিন্তু ছোটো মাসির বা বিয়েতে যে গেছিল সেখানেই তার মেশো চলে যাওয়া, এখন একটু আগেই বললো মেশো বাড়ি চলে গেছে,
কিন্তু এখানে আবার রিপিট করছে বিষয়টা যে চলে গেছিলো ঠিকই, এখন আবার গল্পটাকে, তার যে লেখা গল্পটা কি করে গেল মেসোমশাইয়ের হাতে, সেই বিষয়টা এখানে একটু আলোচনা হচ্ছে, যেটা এর আগে বলা হয়নি, এটা পরে বলা আছে, এখন বলা আছে। তখন আস্তে আস্তে একটি খাতা, যে খাতাটা হোম টাস্কের খাতা, যেটা বিয়েবাড়িতেও তার মা নিয়ে এসেছিল। সাধারণত আমরা যখন কোথাও যাই, ছাত্রছাত্রীরা কোথাও গেলে, ঘুরতে গেলেও মা বাবার সাথে ড্রেসের সঙ্গে সঙ্গে বই খাতাও ঢুকিয়ে নেয়, সেই কাজটা তার মাও করেছিল। আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কি না জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। অর্থাৎ 3 তলার উপরে সিঁড়িতে গিয়ে আর সে এক আসনে একাগ্রচিত্তে বসে একইভাবে বসে সে গোটা গল্পটা, আস্ত একটা গল্প, মানে একটা সম্পূর্ণ একটা গল্প লিখে ফেললো। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের। অর্থাৎ সে লিখেছে, লেখার পরে পড়েছে, পড়ার পরে তার নিজেরই গায়ে শিশির দিয়ে উঠছে, আরে খুব সুন্দর হয়েছে বা বেশ ভালো হয়েছে, এরকম একটা অনুভব হলো তার মধ্যে। মাথার চুল খাড়া হয়ে উঠল, এতটাই লেখার পরে এতটাই সে তার পড়া পড়ে উদ্ভূত হয়ে, মানে খুব সুন্দর একটা অনুভব করছিল যে না, খুব সুন্দর লিখেছি আমি, এরকম একটা অনুভব করছিল বা অনুভূতি হয়েছিল। কি ব্যাপার, এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে, তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। মানে গোটা গল্প, তার স্কুল জীবনের, ভর্তির জীবনের সেই গল্পটা লিখে ফেলেছে, তার মানে লেখার পরে পড়েওছে, বেশ ভালোই লিখেছে হয়তো, তার নিজস্ব অনুভূতি এটা, তার মানে কি লেখক বলা চলে তাকে? যাই হোক, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন আর দূর দাঁড়িয়ে নিচে নেমে এসে, মানে কোনো কিছু হঠাৎ করে ভালো কিছু করলে আমাদের মধ্যে যে একটা উত্তেজনা সৃষ্টি হয়, খুব হাসি খুশি আনন্দের মধ্যে আমরা জেগে উঠি, সেরকম সেও গল্পটা লেখার পরে আর ছুটে চলে যায়, সিঁড়িতে নিচে নেমে আসে উৎসাহের সঙ্গে। ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। অর্থাৎ সে গল্প লিখেছে, গল্পটা লেখার পরে প্রথম যাকে গিয়ে জানায় সে হলো তার ছোটো মাসি। ছোটো মাসিকে গিয়ে বলেছে আমি একটা গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী, মাত্র 8 বছরের পার্থক্য বয়সের, কিন্তু একটা বন্ধুত্ব সমভাবাপন্ন আছে তাদের মধ্যে। কাজেই মামার বাড়ি এলে সব কিছুই ছোটো মাসির কাছেই, অর্থাৎ যত আবদার, যত কথাবার্তা আছে সব কিছু ছোটো মাসিকে নিয়েই, বেশিরভাগটাই ছোটো মাসিকেই সব কিছু বলে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকেই সর্বাগ্রে দিয়ে বসে। সর্বাগ্রে মানে সবার আগে বা প্রথমে। এই আনন্দ অনুভূতি, এরকম একটা আনন্দ অনুভূতি সে প্রকাশ করে তার ছোটো মাসির কাছেই প্রথমে। তবে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, মানে অভিভাবিকারা, গার্জেন একটু যেরকম সিরিয়াস হয়, সেরকম মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? অর্থাৎ সন্দেহ যে ও কি লিখেছে কি না লিখেছে, বা কারো কাছ থেকে শুনে বা দেখে বা কিছু কোথা থেকে সংগ্রহ করে সে কি লিখেছে সেটা প্রকাশ করলো। একটা পিঠে একটু ঠাস করে একটু হালকা করে বাড়ি দিয়ে বলল, তুই কি কোথা থেকে টুকলিফাই করেছিস, মানে দেখে দেখে নকল, যেটাকে বলা হয় দেখে দেখে লেখা, সেটা কি করেছিস?
আহ ছোটো মাসি, ভালো হবে না বলছি। সে একটু বিরক্তিসূচকভাবে বলে উঠল, বুঝিয়ে দিল যে ও নিজেই লিখেছে, ভালো হচ্ছে না, ঠিক হচ্ছে না কিন্তু মাসি এরকম বলাটা। এরপরে ছোটো মাসির উত্তর, আরে বাবা খেপছিস কেন, জিজ্ঞেস করছি, বই তো নয়, অর্থাৎ জাস্ট তোমাকে জিজ্ঞাসা করছি, আর অন্য কিছু নয়, এটা সন্দেহ কিছু নয়, এমনি মজা করছি। রোষ, রোষ মানে দাঁড়া অপেক্ষা কর, তোর মেসোমশাইকে দেখাই, মানে অপেক্ষা কর, তোর মেসোমশাইকে একটু দেখিয়ে নিয়ে আসি। কিন্তু গেলেন তো গেলেন, কিন্তু গেলেন তো গেলেনই যে, অর্থাৎ ওই যে একটু আগেই এর আগে ছিল যে অনেক দিন কাটাচ্ছে, দিন রাত কাটাচ্ছে, অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছে কবে মেসোমশাই আসবে, সেই জায়গাটায় অর্থাৎ মেসোমশাই যে এবার দেখানোর পরে যেই সমস্ত কথাগুলো এর আগেও হয়েছে, তার মেসোমশাই চলে গেছে বাড়িতে মাসিকে নিয়ে, ছাপিয়ে নিয়ে আসবে, সেই কথাটা, সেই অবস্থাটায় আবার ফিরে আসে। গেলেন তো গেলেনই, কবে আসবে এখন সেটার অপেক্ষায় রয়েছে। কোথায় গল্পের সেই আটসাট ছাপার অক্ষরে গাথা চেহারাটি, অর্থাৎ কবে আসবে, কখন আসবে, সেই লেখা ছাপা গল্পটা সুন্দরভাবে ছাপিয়ে আসবে, সে দেখবে, তার লেখক নাম হবে, এরকম অপেক্ষায় সে রয়েছে। যার জন্যে হাঁ করে আছে তপন, অর্থাৎ অপেক্ষা, হাঁ বলতে অপেক্ষা করে রয়েছে তপন, এই লেখাটা আসার অপেক্ষায়, কবে গল্প ছাপিয়ে আসবে। মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, অর্থাৎ মামার বাড়ির থেকে এবার বাড়িতেও চলে এসেছে, সেখানে এসেও কিন্তু অপেক্ষা করছে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে মেসো, সেই লেখাটা সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে কবে নিয়ে আসবে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, অর্থাৎ বাড়িতে সকলেই, যেহেতু মেসোমশাই এরকম একটা ভালো একটা আশ্বাস দিয়ে গেছে, ওর হবে, পারবে, ওর হাত আছে, চোখ আছে, অর্থাৎ ভালো লেখার একটা দক্ষতা নিশ্চয়ই রয়েছে, এরকমভাবে সে আমাদের মেসোমশাই, তপনের যে মেসোমশাই, সে প্রকাশ করে গেছিলেন বাড়িতে যাওয়ার সময়। তো সেই জন্য বাড়ির লোকও ঠাট্টা তামাশা করে হোক বা যেভাবেই হোক বলা, বাড়িতে বলতো যে কবি, লেখক, সাহিত্যিক, বিভিন্ন রকম কথাশিল্পী, এগুলো বলে তার সঙ্গে ঠাট্টাও করতো। আর উঠতে বসতে ঠাট্টা করছে, অর্থাৎ মজা করছে, তোর হবে, হা বাবা তোর হবে, অর্থাৎ তুই একদিন নিশ্চয়ই বড় লেখক হবি, বা ভালো, তুই অনেক কিছু লিখছিস, তোর তো খুব ভালোই হবে, হ্যান ত্যান, এরকম বিভিন্ন কথা বাড়িতে যেরকম হয়ে থাকে ঠিক তেমনটা তার সঙ্গেও ঘটছিল। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টি গল্প লিখে ফেলেছে, অর্থাৎ এই যে অপেক্ষা, অনেক দিন ধরে অপেক্ষা করছে কবে আসবে, কবে আসবে, এই যে মাঝে যে না গল্পটা লিখে ছাপিয়ে আসার আগে মুহূর্তে যেটুকুন সে এখন বাড়িতে আছে, সে কিন্তু বসে থাকেনি, কয়টি গল্প লিখে ফেলেছে, 2-3টি গল্পও লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠে নেই, অর্থাৎ স্কুলের ছুটির সময়সীমা শেষ হতে চলেছে, স্কুল খুলবে, সবে মাত্র হয়তো খুলে যাবে আর 2-1 দিনের মধ্যে বা কয়েকদিনের মধ্যে, হোম টাস্ক হয়ে ওঠে নাই, তবুও লিখছে মানে গল্প লিখছে, হোম টাস্ক স্কুলের কাজ নয়, গল্প লিখে চলছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে, অর্থাৎ ওর গল্প লেখার একটা নেশা হয়ে দাঁড়িয়ে পড়েছে, অর্থাৎ ওর একদম গল্প লিখবে, গল্প যখন তখন ওর গল্প নিয়েই চিন্তা, গল্প লিখবে, গল্প ভাবছে, এরকম নিয়েই সে চলছে। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে, এখন দেখো পড়াশোনার প্রতি চাপ, স্কুলের চাপ, এর মধ্যে আর যে গল্প সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, অর্থাৎ কোন গল্প, যেটা সে লিখেছিল, যেটা ছাপাতে নিয়ে গেছে তার মেসোমশাই, তার কাছে রয়েছে যেটা, সেই গল্পের আশা এখন আর করছে না, অর্থাৎ আশা করাটা বৃথা মনে হচ্ছে তার কাছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা, বিষণ্ণ, দুঃখ মনের মধ্যে রয়েছে, আর সেই রকম দুঃখে জর্জরিত হয়ে আর সে বসে রয়েছে।
কিন্তু সেই সময় একটা ঘটনা ঘটল। কী ঘটনা? ছোটো মাসি আর মেসো একদিন বেড়াতে এলো তার বাড়িতে, তপনের বাড়িতে। হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা, অর্থাৎ একটা পত্রিকা, একটা বই, সেটাকে এক সংখ্যার বলা হয়েছে। এই সন্ধ্যা তারা পত্রিকাটা নিয়ে তার বাড়িতে এসেছে। ব্যাস, তার মনে বিভিন্ন চিন্তা, মনে মনে ভাবতে শিখলো কেন, হেতু মানে কারণটা কি, সন্ধ্যা তারা নিয়েই কেন, অর্থাৎ সন্ধ্যা তারাটা নিয়ে কেন এসেছে, এটাই বা কেন নিয়ে এসেছে। বুকের রক্ত ছলকে উঠে তপনের, অবাক হয়ে যায়। একটা আনন্দ অনুভূতি হলে, যে হঠাৎ করে আনন্দ, কোনো একটা সুখবর পেলে যেরকম আমাদের ভেতরে একটা নতুন একটা আবেগের সৃষ্টি হয়, নতুন একটা আবেগ উদ্বেগ সৃষ্টি হয়, আর ঠিক তার এই কথাটার মাধ্যমে বুঝিয়েছে বুকের রক্ত ছলকে উঠে তপনের, অর্থাৎ আনন্দ অনুভূতি জাগরিত হয়েছে। তবে কি সত্যিই তাই? অর্থাৎ ভাবছে সত্যিই কি তাহলে লেখা হয়ে গেছে, ছাপানো হয়ে গেছে? সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ? তাহলে কোন বিষয়টাকে ভিত্তি করে সে ভেবেছিল যে সুখের দিনটি আজ এলো? সন্ধ্যা তারা নামক যে পত্রিকাটা, সেই পত্রিকাটা যখন নিয়ে তার মেসোমাসিরা তার বাড়িতে যখন এসেছিলেন, সেই সময় তার মনে হয়েছিল যে সত্যিকারের সুখের দিন হয়তো তার আজ। কিন্তু তাই কি সম্ভব? তার মনে এই সমস্ত চিন্তা। সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? ও ভাবছে, ওর মধ্যে এই সমস্ত কথাগুলো চলে আসছে তখন। তাহলে কি সত্যি হাজার হাজার মানুষের কাছে, হাজার হাজার লোকের কাছে কি আমার এই লেখা গল্পটি এখন ঘুরে বেড়াবে, অর্থাৎ সকলেই পড়বে এখন? হ্যাঁ, ভাবছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, যেটা হওয়ার নয় কিন্তু হয়ে গেছে, যেটা ভাবতে পারা যায় না কিন্তু হয়ে গেছে, সেটাকে অলৌকিক ঘটনার সঙ্গে তুলনা করা যায়। তার কাছেও এটা অলৌকিক ঘটনার মতন লাগছে। তা ঘটেছে, সত্যিই ঘটেছে। কি কারণ? কারণটাই যে সূচিপত্রেও নাম রয়েছে, অর্থাৎ সূচিপত্রের মধ্যে নামটা দেখা যাচ্ছে কি, প্রথম দিন, ব্র্যাকেটে গল্প, অর্থাৎ তার গল্পটার নাম কি, প্রথম দিন। পাশে লেখা আছে শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, স্বাভাবিক আনন্দের বিষয়। সেই আনন্দে মেতে উঠেছে সকলে। ওর লেখক মেশো ছাপিয়ে দিয়েছে, কিন্তু তার সঙ্গে আর একটা কথা, তার মেশোর কৃতিত্বের কথাটা কিন্তু বারবার এখানে প্রকাশ পাবে। আগেও পেয়েছে, কারেকশন এখানেও পাবে। পত্রিকাটা সকলের হাতে হাতে ঘোরে, সকলেই একবার করে চোখ বোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। সবার কাছে এই গল্পটা যাচ্ছে, সবার কাছে বলতে বাড়ির লোকেরা সকলেই এই পত্রিকাটা নিয়ে পড়ছে, একটু করে পড়ছে, আর পড়ে নিয়ে বলছে, বাহ, খুব সুন্দর হয়েছে তো, ভালো হয়েছে তো। মেশো অবশ্য মৃদু মৃদু হাসেন, একটু মুচকি হাসছে, মিষ্টি হাসি, মুচকি হাসি হাসছে, আর বলেন, একটু কারেকশন করতে হয়েছে অবশ্য। অর্থাৎ নিজের কৃতিত্বের কথাটা কিন্তু এখানে সে ঘোষণা করে দিল, যে একটু কারেকশন মানে একটু সংশোধন করেছি, একটু ঠিকঠাক করে দিয়েছি। তার সঙ্গে আবার এটাও বললেন, নেহাত কাঁচা হাত তো, অর্থাৎ সবে ছোট একটা বয়সের বালক, তাই বলছে কাঁচা হাত, মানে খুব একটা লেখার দক্ষতা নেই তার, এটাও প্রকাশ করে দিল। মাসি বলে, তা হোক, নতুন অমন হয়। অর্থাৎ মাসি আবার তার সাপোর্টে বলল যে নতুন তো হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথা? তার লেখা গল্পের কথা শুধু নয়, এখানে অন্য একটা কথা, কি, ওই কারেকশনের কথা। অর্থাৎ কারেকশন কে করেছে? তার মেশো করেছে, তার মেশো সংশোধন করে দিয়েছে। সেই কারেকশনের কথা চারদিকে, অর্থাৎ তার বাড়ির সকলের মধ্যে আর ছড়িয়ে গেল যে মেশোমশাই ঠিকঠাক করে দিয়েছে সব। বাবা বলেন, এরপরে তার বাবা বলল, তপনের বাবা, তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো।
বাবা অবাক দৃষ্টিতে আর অবাকভাবে তাজ্জব হয়ে এসে বলছে, এর মেসোমশাই না ঠিকঠাক করে দিলে কি আর এরকমভাবে ছাপানো হয়? অপরদিকে মেজো কাকু আবার বলে, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। তার মানে কি, বাড়িতে এক তো ওর লেখা গল্পটা ছেপে এসেছে, একটু আনন্দ মুহূর্তটা যে তাকে নিয়ে হবে তা নয়, আরও তাকে অবজ্ঞা করা হচ্ছে বিভিন্ন রকমভাবে। এই এক বাবা বলছে, আবার তার ছোট কাকু বলছে যে এরকম মেশো থাকা মন্দ নয়, এরকম মেশো যে কারেকশন করে দিতে পারে, সংশোধন করে দিতে পারে, এই যে বিষয়গুলো তাকে আঘাত করছে এই কথাগুলো। ছোটো মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা আর চা খায়, মেশো শুধু কফি। অর্থাৎ আনন্দে গর্বে ছোটো মাসি ডিম ভাজা খাচ্ছে, ওদিকে চা পান করছে। কারণ আনন্দটা, তার গর্বটা কেন? যেহেতু মেশোর তার স্বামীর সম্পর্কে বলছে এত কিছু, এরকম মেশো থাকা ভালো, উনি না থাকলে কি ছাপানো হতো, এই যে এগুলো তো গর্বেরই, তাকে স্বাভাবিকভাবেই গর্বের মধ্যেই ফেলে দেবে, তাই তার গর্ব হয়েছে। আর সে বসে বসে আনন্দের সঙ্গে চাও খাচ্ছে, ওদিকে মেশো শুধু কফি খাচ্ছে। আজ আর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেশোর মহত্বের কথা, অর্থাৎ কারেকশন, শুধরে দেওয়া, ঠিকঠাক করে দেওয়া, এই বিষয়গুলো বারবার আসছে। উনি নিজে গিয়ে না দিলে কি আর সন্ধ্যাতারা সম্পাদক তপনের গল্প করে আঙ্গুল দিয়ে ছুতো? অর্থাৎ যদি আজকে উনার মতন লোক, একজন অধ্যাপক, লেখক, তার মতন লোক বা মানুষ যদি আজকে সন্ধ্যাতারার মতন একটা পত্রিকা সম্পাদকের কাছে আর সেটা যদি না দিয়ে আসতো বা না ছাপানোর কথা বলতো, তাহলে আঙ্গুলে কর দিয়েও ছুতো না, মানে টাচও করতো না, সেটা দেখতও না, সেটা পড়েও দেখতো না হয়তো। কিন্তু আজ মেশো আছেন জন্যই, তার মেশো একজন লেখক হওয়ার কারণে বা অধ্যাপক হওয়ার কারণে, আর তার গল্পটা কিন্তু সম্পাদক দেখেছেন বা লিখেছেন, যদিও তার মেসোমশাইয়ের কৃতিত্বই সম্পূর্ণটা। তপন যেন কোথায় হারিয়ে যায় এসব কথার মধ্যে। অর্থাৎ বাড়িতে গল্পের বিষয়বস্তু তো পরের কথা, তপন যে লিখেছে তার যে একটু গুণগান বা তার যে একটু তাকে নিয়ে একটু যে সবাই ভালো ভালো কথা বলবে, সেগুলো নেই। স্বাভাবিক কথাই তার মন খারাপেরই হওয়ার কথা, তাই হারিয়ে গেছে কোথায়, এই কথাটা বলছে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হওয়ার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অর্থাৎ একটা নতুন কিছু লিখেছে, নতুন কিছু তৈরি করেছে, সেটা প্রকাশ পেয়েছে সমাজে, যে আনন্দটা হওয়ার কথা সেটা কিন্তু তার নেই। তার মনে সেই আনন্দ অনুভূতির একটুকু বহিঃপ্রকাশ পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন শুনি। অর্থাৎ তার মা তাকে অনুরোধ করছে, পড়, তুই একবার পড়, তোর নিজের মুখেই তোর গল্পটা শুনি একবার। তারপর আবার বলছে মা, বাবা তোর পেটে এত, অর্থাৎ তোর পেটে এত বিদ্যা, তোর মধ্যে এত গুণ রয়েছে বা এত জ্ঞান রয়েছে, এ তো আমরা জানতামই না। এইভাবে তার মাও বলছে। এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। অর্থাৎ এত কিছু, এত সময় পরে তার লেখা গল্পটা, সেই পত্রিকাটা তার হাতে আসে, সে এখন পেল। তারপরে মা বলল আবার, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। মার অনুরোধ বা বারবার বলার পরে তপন লজ্জা ভেঙে পড়তে যায়। অর্থাৎ যেটুকুন লজ্জা পাচ্ছিল, যতটুকুনো মনে একটু তো হলেও আনন্দ ছিল বা লজ্জাও পাচ্ছিল যে আমার প্রথম জিনিস সবাই পাচ্ছে, আর বাচ্চা ছেলে, সেই লজ্জাটা, যেটুকুন লজ্জাটা তার মধ্যে হচ্ছিল বা আসছিল,
বা দ্বিধাবোধ ছিল যেটুকুন, সেগুলো সব দূর করে সে এখন দূরে সরিয়ে আর পড়তে শুরু করলো। কেশে নিল, গলাটা পরিষ্কার করে নিল। পড়তে নিয়েই দেখে অন্যরকম একটা অবস্থা। কি কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটি লাইন তো নতুন আনকোড়া, মানে অজানা। এগুলো তো কোনো কিছুই তপন লেখেনি। তপনের কাছে এগুলো সব অপরিচিত। তাই অনুভব করছে এর মধ্যে তপন কোথা, অর্থাৎ তপনের বিষয়বস্তু কোথায় গেল, বা তপনের যে ভর্তি হওয়ার অভিজ্ঞতা নিয়েছে, গল্প লিখেছে, সেগুলো কোথায় গেল? সবই তো নতুন আনকোড়া, মানে একদম কিছুই নেই তার মধ্যে, সব পরিবর্তন হয়ে গেছে। তার মানে মেশো তপনের গল্পটিকে আগাগোড়ায় কারেকশন করেছেন, অর্থাৎ একটু আধটু নয়, সম্পূর্ণটাই পরিবর্তন করে ফেলেছে। অর্থাৎ নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে, অর্থাৎ দক্ষতায় পরিপূর্ণ যে লেখক, তার যে দক্ষ হাত, তার জ্ঞানের পরিপূর্ণ সেই মেশো, আর নিজের জ্ঞান বুদ্ধিতে সেই লেখাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে নতুন করে দিয়েছে, নতুন একটা গল্পই তৈরি করে ফেলেছে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। স্বাভাবিক কথা, যে জানে আমি এটা লিখেছি, এটা করেছি, এটাই রয়েছে, কিন্তু হঠাৎ দেখছে সেটা নেই, সেটা লেখা নেই, সেটাই কোথায়, তো বোবা হয়ে যাওয়ার মতন অবস্থাই সেটা। তারপর ধমক খায়, কিরে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, অর্থাৎ গর্বে কি তুই ভারী হয়ে গেলি নাকি? খুব আনন্দ, গর্ব অনুভব করছিস নাকি? তুই মুখে কিছু বলছিস না, সবাই শুনতে চাইছে তবু পড়ছিস না, নাকি অতি আহ্লাদে বাক্য হরে গেল? অর্থাৎ সবাই শুনতে চাইছে, আর তুই গর্ব করছিস নাকি নিজেকে নিয়ে? আল্লাহ নাকি, আবার প্রশ্ন ছুড়ে ফেলছে, নাকি আহ্লাদে বাক্য খুঁজে পাচ্ছিস না, কথা ফুটছে না মুখে? এইভাবেও বাড়ির লোকেরা বলতে শুরু করলো। কিন্তু সে তো জানে কি হয়েছে তার সঙ্গে। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে। তবু ধন্যি পড়ে যায়, সে পড়ছে। বাড়ির লোক তাকে বারবার বলার জন্য সে পড়া শুরু করেছে, গড়গড়িয়ে পড়ছে, মানে কন্টিনিউ পড়ে যাচ্ছে। এবং পড়ার পরে সকলে কিন্তু ধন্যি, মানে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সাব্বাস, এরকম বিভিন্ন রকম আওয়াজ বাড়ির লোক দিতে শুরু করে দেয়, সাব্বাস দিতে থাকে। আর একবার রব উঠে তপনের লেখক মেশো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে, তার সঙ্গে আবার সেই কথাটাও। তপনের মেশোমশাই কিন্তু তার লেখার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে রয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাতে বলতে এখানে ছাদের কথা বলা হয়েছে। তপন ছাতে উঠে গিয়ে শার্টের মানে জামা, সেই জামার তলাটা তুলে চোখ মুছে, অর্থাৎ কাঁদতে শুরু করে। দুঃখে পরিপূর্ণ হয়ে গেছে তার এখন, দুঃখ কষ্টে। তার ছাদে উপরে গিয়ে তার চোখ থেকে যে জল পড়ে, সেই জল সে জামা দিয়ে মুছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। অর্থাৎ এর আগে একবার মনে ছিল তার সব থেকে একটা ভালো দিন, আনন্দের দিন বা খুশির দিন, এরকম একটা অনুভব হয়েছিল। এখন কিন্তু তার সব থেকে দুঃখের দিন, এই অনুভবটা তার মধ্যে হচ্ছে। কেন তা জানে না তপন, কিন্তু কেন সেই বিষয়টা অনুভব করতে পারছে না তপন, হয়তো শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, অর্থাৎ প্রতিজ্ঞা করে নিল। সে অনুভব করতে পারছে, সেও তো একটা, তার এই যে এখানেও একটা জ্ঞান চক্ষু অন্তর্দৃষ্টি আর উন্মোচন হবে। সে অনুভব করতে, নতুন একটা জ্ঞান আসবে তার মধ্যে, সেটাকেও দ্বিতীয়বার তার জ্ঞান চক্ষু কিন্তু উদয় হচ্ছে এবার।
দৃঢ় সংকল্প করে ফেলে, গভীরভাবে সংকল্প করে, তখন যদি কখনো লেখা ছাপাতে দেয় তো তখন নিজে গিয়ে দিবে। অর্থাৎ এখন আর কিন্তু কারোর জন্য অপেক্ষায় থাকবে না, বা কারোর জন্য ওই অপেক্ষায় থাকবে না বিষয়টা। অর্থাৎ মানে তিনি সে লিখবে তো লিখবে, নিজে লিখবে এবং নিজে গিয়ে ছাপাতে দিবে, নিজে সব কিছু করবে, কারোর সাহায্যের অপেক্ষায় সে বসে থাকবে না। তপনকে ছাপা হয়ে যাচ্ছে, দাঁড়াও, নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা লেখা ছাপা হয় হোক, না হয় না হোক। অর্থাৎ তার এখন দৃঢ় সংকল্প করে নিল, একদম ঠিক করে নিল যে যদি ছাপা হয় তো হোক, নতুবা না হোক, তাতে কোনো আমার আসে যায় না, তবুও কোনো ব্যাপার না, কিন্তু আমি যা করব নিজে করব এবার। তপনকে যেন আর কখনো শুনতে না হয় অমুক, অমুক মানে কোনো একটা নামের কথা বলছে, অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। অর্থাৎ এরকম কথা যেন তাকে আর না শুনতে হয়, এরকম কষ্ট যেন না পেতে হয় তপনকে। তাই বলছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। অর্থাৎ নিজের লেখা, নিজের গল্প, নিজের ছাপা জিনিস লেখা ছাপিয়ে আসবে, তারপর দেখব অন্যের জিনিস আছে, অন্যের তথ্য সমস্ত বিষয় রয়েছে, সেটা যেন তার না হয় ভবিষ্যতে। কারণ কি, তার চেয়ে দুঃখের কিছু নেই তার থেকে অপমানের। অর্থাৎ তার থেকে দুঃখেরও বেশি কিছু নেই, অপমানেরও এর থেকে বেশি কিছু নেই। ব্যাস, এখানেই গল্পটা শেষ। খুব সুন্দর একটা গল্প। তার দুবার জ্ঞানচক্ষু অর্থাৎ অন্তর্দৃষ্টি উদয় হয়েছে, দুবার বুঝতে পেরেছে, তার জীবনে উপলব্ধি করতে পেরেছে, এক তো মেশোকে দেখার পরে, আর একবার এই যে এখন শেষে। ঠিক আছে, গল্পটা এখানেই শেষ। বাড়িতে টেক্সট আরেকবার পড়ে নেওয়া নিজেরা, লকডাউনের জন্য এখন চলছে, এইভাবে চলবে। কোশ্চেন অ্যান্সার হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব, কিছু শর্ট প্রশ্ন আমি পাঠিয়ে দেবো, সেগুলো সলভ করে আমাকে পাঠিয়ে দিবে। ভালো থাকো, বাড়িতে পড়ো, সময় নষ্ট না করে। বাড়ি থেকে কেউ বের হবে না, লকডাউনকে মেনে চলো। সবাই সুস্থ সুন্দর থাকো। বাই।